ডিজেলের দাম বৃদ্ধিতে বিপাকে কৃষক ও কৃষি যন্ত্রপাতি ব্যবসায়ীরা। উৎপাদন খরচ বাড়ার পাশাপাশি চাষ ব্যবস্থা আধুনিক করা নিয়ে শঙ্কায় তারা। গ্রামীণ অর্থনীতি টেকসই করতে ভর্তুকি দেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। খরচ সাশ্রয় ও উৎপাদন বাড়াতে কৃষির যান্ত্রিকরণে জোর দিচ্ছে সরকার। জমি তৈরি, সেচ থেকে শুরু করে ফসল কাটা, মাড়াই সবকিছুতেই যন্ত্র নির্ভরতা বাড়ছে। বেশিরভাগ কৃষিযন্ত্রই ডিজেল চালিত, তাই ডিজেলের দাম বৃদ্ধিতে দুশ্চিন্তা বাড়িয়েছে কৃষকের। এতে উৎপাদন খরচ বাড়বে তাদের। এই যে সেচ দিচ্ছে, আগে 1 ঘন্টা পানি কিনতাম 150 টাকা, এখন মনে করেন যে আরো বেশি দিয়ে কিনতে হবে। তেলের দাম আরো ঊর্ধ্বমুখী বেড়ে গেছে। আর ওই গাড়িটা আপনার 10,000, এখন 13, 13.5, 14 নিচে কোনো গাড়ি যাবে না। কৃষি যন্ত্রপাতি ব্যবসায়ী সমিতির তথ্য বলছে, কৃষিখাতে দেশে প্রায় 50 লাখ ছোট বড় ডিজেল চালিত যন্ত্রপাতি ব্যবহার হচ্ছে। এসব যন্ত্রপাতির জন্য বছরে ডিজেল লাগে প্রায় 120 কোটি লিটার। ডিজেলের আগের দামে, যার আর্থিক মূল্য ছিল 8,160 কোটি টাকার বেশি, ডিজেলের দাম বাড়ায় খরচ বাড়বে প্রায় 1,800 কোটি টাকা। এই ডিজেলের মূল্য যেন কৃষি খাতে তথা কৃষি যন্ত্রপাতির উপরে যেন না পড়ে প্রভাব, সেজন্য কৃষি যন্ত্রপাতিগুলিকে স্থানীয় উপজেলা কৃষি অফিসের মাধ্যমে নিবন্ধন করা এবং নিবন্ধিত কৃষি যন্ত্রের তাদের যে ব্যবহার অনুযায়ী তাদেরকে ডিজেলের কনজাম্পশনের উপর একটা ভর্তুকি দেওয়া। কৃষিতে যে আমাদের যেটা মেইন টার্গেট উৎপাদনশীলতা বৃদ্ধি, এটা ব্যাহত হবে বলে আমি মনে করি। আর পাশাপাশি আপনারা জানেন যে এখন আধুনিক কৃষি উদ্যোক্তারা সৃষ্টি হচ্ছে, তারা কিন্তু উৎসাহ হারিয়ে ফেলবে। তাদের প্রোডাকশন কস্ট বেড়ে যাওয়ার কারণে তারা উৎপাদন খরচ পাবে না। কৃষি অর্থনীতিবিদরা বলছেন, ডিজেলের দাম বৃদ্ধিতে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে ব্যাঘাত ঘটার আশঙ্কা রয়েছে। ভর্তুকি দিয়ে হলেও কৃষক ও কৃষিকে সচল রাখার তাগিদ তাদের। এমন পরিস্থিতিতে আমরা যদি কৃষকের ইনসেন্টিভ বা প্রণোদনা কৃষি খাতে রাখতে চাই, তাহলে যে পরিমাণ ক্ষতি এই ডিজেলের মূল্য বৃদ্ধির জন্য হয়েছে, সে পরিমাণ অর্থ তাকে নগদ সহায়তা হিসেবে দিতে হবে। সরকারি হিসাবে দেশে ডিজেলের চাহিদা 16% ব্যবহৃত হয় কৃষি খাতে। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয় নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন বাংলাদেশ কৃষি যন্ত্রপাতি প্রস্তুতকারী সমিতির সভাপতি আলিমুল এহসান চৌধুরী। আলিমুল এহসান চৌধুরী, আপনাকে স্বাগত জানাচ্ছি অর্থনীতি সারাদিনের শুরুতেই আপনার কাছে জানতে চাইব, কৃষি খাতকে তো যান্ত্রিকীকরণের উপর জোর দেওয়া হচ্ছে, তো এই অবস্থায় ডিজেলের দাম বৃদ্ধি এ খাতে কতটা প্রভাব ফেলবে বলে আপনি মনে করেন? জি, আসলে আপনি জানেন যে আমাদের দেশে বর্তমানে কৃষি যান্ত্রিকরণে প্রায় 3,020 কোটি টাকা একটা বিশাল প্রজেক্ট হাতে নেওয়া হয়েছে। আগামী 5 বছর মেয়াদী এই প্রজেক্টের মাধ্যমে আধুনিক কৃষি যন্ত্রপাতি কৃষকদেরকে ভর্তুকি মূল্যে সরবরাহ করা হবে। তো আমাদের জানেন যে কৃষি যন্ত্রপাতির ম্যাক্সিমাম কৃষি যন্ত্রপাতি কিন্তু ডিজেল চালিত, এবং এই ডিজেলের দাম বেড়ে যাওয়ার কারণে কৃষকের উৎপাদনশীলতা আপনার কমে যাবে, অর্থাৎ তাদের উৎপাদন খরচটা বেড়ে যাবে। এতে কৃষক তাদের উৎপাদিত পণ্যের যথাযথ দাম পাবে না, অথবা এটা বাজারে কৃষির যে পণ্য, বিশেষ করে আমাদের খাদ্যশস্য, শাকসবজি, ফলমূল, এগুলার দামটা বেড়ে যাবে। এতে জনগণের দুর্ভোগ হবে। পাশাপাশি আরেকটা জিনিস বলে রাখতে চাই যে আপনারা জানেন যে বাংলাদেশে প্রায় 27 ধরনের ছোট বড় কৃষি যন্ত্রপাতি আমাদের অ্যাসোসিয়েশনের সম্পৃক্ত যারা আছেন তারা তৈরি করে থাকেন। এইসব কৃষি যন্ত্রপাতি তৈরি করতে র মেটেরিয়ালসগুলো আমরা বাইরে থেকে ইম্পোর্ট করি। কিছু র মেটেরিয়ালস আমরা চিটাগাং এবং ঢাকা থেকে আমরা আমাদের ফ্যাক্টরিগুলোতে নিয়ে আসি। আমাদের সরবরাহ যেসব ট্রাকগুলো আছে, এগুলার জ্বালানির তেলের দাম বেড়ে যাওয়ার অজুহাতে প্রাইস মোটামুটি ডাবল হয়ে গেছে। এই জন্য এগুলোর উৎপাদন খরচটাও বেড়ে যাবে। এতে সাশ্রয়ী মূল্যে কৃষি যন্ত্রপাতি সরবরাহ করাটা কঠিন হয়ে গেছে আমাদের জন্য। আপনার কাছে জানতে চাইবো যে খাদ্য নিরাপত্তা নিশ্চিতে অথবা খাদ্যের উৎপাদন বৃদ্ধিতে কৃষি যান্ত্রিকীকরণ কতটা জরুরি বলে মনে করেন? আসলে বর্তমানে আমাদের প্রতি বছর কিন্তু কৃষি জমি পরিমাণ কমতেছে, আবার অন্যদিকে আমাদের খাদ্যের চাহিদা বাড়তেছে। অপরদিকে কৃষিতে আমাদের যে জনসংখ্যার যে পার্সেন্টেজ কৃষিতে ছিল, তাদেরও পরিমাণ প্রতি বছরই কমতেছে। এই জন্য এখানে অবশ্যই যান্ত্রিকরণের কোনো বিকল্প নাই। আর আধুনিক শিক্ষিত ছেলেরা বা উদ্যোক্তারা যদি কৃষিতে আসতে চায়, তাদেরকেও এইসব আধুনিক কৃষি যান্ত্রিকরণের মধ্যে তাদের মাধ্যমেই তাদেরকে নিয়ে আসতে হবে। এই জন্য এখানে অবশ্যই যান্ত্রিকরণ প্রয়োজন, এবং খাদ্য নিরাপত্তার জন্য
এর কোনো বিকল্প নাই। গত বুড়ো সিজনে আপনারা দেখেছেন আমাদের প্রধানমন্ত্রী দিক নির্দেশনায় হাওর এলাকায় ইমার্জেন্সি ওয়েতে এখানে প্রায় 200 কম্বাইন্ড হারভেস্টার সরবরাহ করা হয়েছিল। এর সুফল আমরা সিজন ধান কাটার মৌসুম শেষ হওয়ার প্রায় 7-10 দিন আগেই আমাদের ধান কাটা শেষ হয়ে গিয়েছিল। কারণ এখানে কৃষি যন্ত্রপাতিতে আমরা কম্বাইন্ড হারভেস্টারের মতো আধুনিক কৃষি যন্ত্রপাতি আমরা ব্যবহার করতে পেরেছি। আমি মনে করি এই কুইক হারভেস্টিং এর জন্য, কুইক জমি রেডি করার জন্য এগ্রিকালচারের আমরা প্রতিটা ল্যান্ডকে মিনিমাম 3 বার যাতে বছরে 3 বার যাতে এটা চাষের আওতায় নিয়ে আসতে হয়, এটা নিশ্চিত করার জন্য এখানে অবশ্যই কৃষি যান্ত্রিকরণ প্রয়োজন। আলিমুল, আপনার কাছে আবারও জানতে চাইবো, আমরা জানি যে জরুরি তো দেখাই যাচ্ছে, কিন্তু এখন পর্যন্ত কিন্তু কৃষকদের কাছে এই যন্ত্রপাতিগুলো সহজলভ্য হয়ে ওঠেনি। এর পেছনে কারণ আপনার কি মনে হয়? এখানে আসলে সবচেয়ে বড় কারণ যেটা হচ্ছে, আমাদের কৃষকের পক্ষে কৃষি যন্ত্রপাতি ক্রয়ের জন্য তাদের হাতে নগদ কোনো টাকা পয়সা থাকে না। তারা আবার কৃষি যন্ত্রপাতি ক্রয়ের ক্ষেত্রে আমাদের ব্যাংকগুলোও কিন্তু ওইভাবে এগিয়ে আসে না। একজন ফার্মার যদি একটা কম্বাইন্ড হারভেস্টার কিনতে চায়, সরকার ভর্তুকি দিচ্ছে 50 থেকে 70 ভাগ, বাকি যে 50 বা 35% সে দিতে হচ্ছে, এই টাকাটা তার কাছে থাকে না। তখন সে ওই টাকাটা তার কাছে না থাকার কারণে সে ওইটা নিতে পারতেছে না। আবার আমরা যারা সরবরাহ করতেছি, আমাদের পক্ষেও আসলে নিজের টাকা ইনস্টলমেন্টে কৃষকদেরকে দিয়ে আবার এটাকে 3 বছর পরে রিকভারি করাটা আমাদের জন্য কঠিন হয়ে যাচ্ছে। আমি মনে করি সরকার বাজেটে যেভাবে বরাদ্দ দিচ্ছেন, অনুরূপভাবে বাংলাদেশ ব্যাংকের সার্কুলার উল্লেখ করা আছে টোটাল ইনভেস্টমেন্টের প্রতিটা ব্যাংক 5% কৃষিতে যাতে তারা ইনভেস্টমেন্ট করে। তারা কিন্তু কৃষিতে সেইভাবে ইনভেস্টমেন্ট করতেছে না। অর্থাৎ ট্রাক্টর, কম্বাইন্ড হারভেস্টার, রাইস ট্রান্সপ্লান্টার, দামি যেসব কৃষি উপকরণ, এগুলোতে ব্যাংকগুলো ইনভেস্টমেন্টে যাচ্ছে না। তাদের বক্তব্য হচ্ছে যে এগুলাতে আমরা কোনো যেহেতু রেজিস্ট্রেশনের আওতায় নাই, এগুলো আমরা কৃষকের কাছ থেকে ওইভাবে তাদের কোনো রেজিস্ট্রেশনের যেহেতু নাই, সেহেতু এটাকে মর্গেজ রেখে আমরা তাদেরকে দিতে পারতেছি না। এই জায়গায় পলিসি সাপোর্ট প্রয়োজন। আমি মনে করি সরকার যদি এখানে পলিসি সাপোর্ট দেয়, তাহলে ইনশাল্লাহ কৃষকও এখানে উপকৃত হবে এবং কৃষি ক্ষেত্রটা উপকরণ হবে। এবং এটা যদি হয় তাহলে কৃষকদের এইসব যন্ত্রপাতি ক্রয়ের ক্ষেত্রে আরো উৎসাহ পাবে। এটা একটা বিষয়। আর দ্বিতীয় বিষয় যেটা হচ্ছে, আমরা মনে করি আমাদের স্থানীয়ভাবে উৎপাদিত আমদানি বিকল্প যে সকল কৃষি যন্ত্রপাতি আছে, এগুলোর উপর ভর্তুকি থাকা প্রয়োজন। কারণ এগুলা কৃষক ব্যবহার করতেছে ব্যাপক হারে, ক্রয় ক্ষমতার ভিতরে ওইটা আছে। এগুলোতে যদি ভর্তুকিটা আসে তাহলে এখানেও কৃষকরা উপকৃত হবে, পাশাপাশি স্থানীয় আমরা যারা উৎপাদন শিল্পে জড়িত আছি আমরা উপকৃত হব। আলিমুল এহসান, আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। ঋণ বিষয়ক জটিলতায় দেশের সবচেয়ে বড় পাটের মোকাম খুলনার দৌলতপুরে দুর্দিন দেখা দিয়েছে। সেখানকার পাট ব্যবসায়ীদের কাছে 2 ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ প্রায় 3,500 কোটি টাকা। আদায় করতে না পেরে গুদামে তালা দিয়েছে ব্যাংক। গুদাম মালিকরা ঘর বুঝে পাচ্ছে না, আর পাট ব্যবসায়ীরা পলাতক। শ্রমিকদের অভিযোগ, ব্যাংক কর্মকর্তাদের যোগসাজশে কোটি কোটি টাকা লুটপাটের জন্য এ ধরনের অপতৎপরতা। সোনালী আঁশ পাটে সবচেয়ে বড় মোকাম খুলনার দৌলতপুর। ভৈরব নদীর তীর ঘেঁষে গড়ে উঠেছে শত শত গুদামঘর। এক একটি গুদামে লক্ষ লক্ষ মন পাট মজুত করা হয়। এখানেই তা প্রক্রিয়াজাত করে রপ্তানিযোগ্য করে তোলেন পাট শ্রমিকরা। তবে সোনালী আঁশের সেই সোনালী অতীত এখন আর নেই। অধিকাংশ পাটের গুদামে এখন জরাজীর্ণ ভুতুড়ে অবস্থা। গুদাম মালিকদের অভিযোগ, ব্যাংক ঋণের দায়ে জর্জরিত পাট ব্যবসায়ীরা তাদের ভাড়া দিচ্ছেন না। অন্যদিকে ব্যাংক তাদের গুদামে তালা দিয়ে রেখেছে। পাট ব্যবসায়ীদের দায়ে নিজ গুদামেও তাদের যেতে দিচ্ছে না ব্যাংক। আমরা ভিতরে যাইতে পারি না, ব্যাংক আমাদের নামে মামলা দিয়ে দেবে। আমার 30-40 লাখ টাকা করা, আর আমি যদি রিপেয়ার করতে যাই 50 লাখও পারবো না। জানা গেছে রাষ্ট্রীয় মালিকানাধীন সোনালী ব্যাংক মোট 116 জন গ্রাহককে 1327 কোটি টাকা ঋণ দিয়েছে। সেখানে খেলাপি ঋণের সংখ্যা 98টি এবং খেলাপি ঋণের পরিমাণ 1183 কোটি টাকা। এর মধ্যে 55 জন ঋণ খেলাপির বিরুদ্ধে মামলা করেছে প্রতিষ্ঠানটি। বাকি 43 জনের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। মামলা চলমান আছে, কোর্টের অর্ডার ছাড়া আপনি পুষে যাক মানে মাটির সাথে মিশে যাক, ব্যাংক ওই যা কিছু করা মানে আইনগত মানে ইয়ের জন্য বাধ্যবাধকতার জন্য কিছু করার নেই। এদিকে পাট ব্যবসায়ীদের অভিযোগ, বিভিন্ন সময় সরকারের পাট রপ্তানি বিষয়ক নানামুখী সিদ্ধান্তের কারণেই তারা ক্ষতির সম্মুখীন। হাজার হাজার টনের এলসি আমাদের ঘরে পড়া আছে, এখন পর্যন্ত আছে।
রাইখে দিয়েছি, কিন্তু পার্ট ডেলিভারি হয় নাই। বাড়ির থেকে যে পুঁজি নিয়ে আসছিলাম সে পুঁজিও শেষ হয়ে গেছে, ব্যাংকের পুঁজিও শেষ, সব শেষ। এখন আমি আর কি বলবো, পথের ফকির। অবশ্য ব্যবসায়ীদের এই অভিযোগের সাথে একমত নন পাট শ্রমিকরা। তারা বলছে ইচ্ছাকৃতভাবে ব্যাংক কর্মকর্তাদের যোগসাজশে কোটি কোটি টাকা লুটপাটের জন্যই এই করুণ দশার সৃষ্টি হয়েছে। প্রত্যেকটা কোম্পানি ব্যাংক লোন আর হচ্ছে আপনার করে যত টাকা হাতায় নিয়ে এসছে সব শেষ, কোনো টাকাও নেই, মালিকও নেই। ব্যাংক যদি সলিড করা থাকে তাহলে দুর্নীতি হয় না। ব্যাংক বুদ্ধি শিখিয়ে দিচ্ছে, আপনি এই করেন এই করেন। শুধু সোনালী ব্যাংকই না, আরেক রাষ্ট্রীয় প্রতিষ্ঠান রূপালী ব্যাংকও এই খাতে ৩২ জনকে ২,১২৩ কোটি টাকা ট্রেডিং ঋণ দিয়েছে। এই প্রতিষ্ঠানের কর্মকর্তারাও এই টাকা আদায় নিয়ে শঙ্কার মধ্যে আছেন। এনামুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, খুলনা। রাজধানীর কাঁচা বাজারে কিছুটা কমেছে ব্রয়লার মুরগির দাম। সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি ব্রয়লার মুরগির দাম কমেছে ১০ টাকা পর্যন্ত। তবে এখনও কমেনি সবজির দাম, বাড়তি চাল, তেল ও চিনির দামও। রাজধানীর কাঁচা বাজারে কিছুটা স্বস্তি ফিরেছে সস্তা আমিষ হিসেবে পরিচিত ব্রয়লার মুরগির দামে। গত সপ্তাহের তুলনায় কেজিতে দাম কমেছে অন্তত ১০ টাকা। গত সপ্তাহে প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৮০ টাকায় বিক্রি হলেও এখন তা বিক্রি হচ্ছে ১৭০ টাকায়। সোনালী মুরগির দাম কমে বিক্রি হচ্ছে ২৯০ টাকা কেজি দরে। এছাড়া ফার্মের ডিম বিক্রি হচ্ছে ১১০ টাকা ডজন। সরবরাহ ভালো হওয়ায় দাম কমেছে বলে জানান বিক্রেতারা। ব্রয়লারের মাল মোটামুটি আমদানি ভালো আছে, এগুলো বাজারে একটু কমছে। ব্রয়লার চলে লাগছে ১৫০-৬০, আর সোনালী তো ২৭০-২৮০। এদিকে কোনো সুখবর নেই সবজির দামে। প্রতি কেজি সিম, টমেটো কিনতে হচ্ছে ৮০ থেকে ১০০ টাকায়, আর বেগুন করলার কেজি ৭০ টাকা। কাঁচামরিচ বিক্রি হচ্ছে ৮০ টাকা কেজি দরে। শীতের সবজিতে এগুলি কপি এখন সবাই চাহিদা বেশি, এটা আর কি নতুন সবজি না, এই জিনিসটা সবাই পছন্দ করে, এই কারণে আর কি একটু দামটা বেশি। বাজার তো মোটামুটি আনাজ তরকারি বেশি, বাজার বাড়তি, কিছুই কমে পাওয়া যায় না। কাঁচা বাজার প্রচুর সবজি, কিন্তু দাম তো কমছে না। সরকারিভাবে চাল আমদানি হলেও বাজারে প্রভাব নেই। চিনির দাম নির্ধারণ কেবল কাগজে কলমেই রয়ে গেছে। সয়াবিন তেল বিক্রি হচ্ছে ১৬০ টাকা লিটার। নুরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মেট্রো রেল প্রকল্পের সার্বিক কাজের অগ্রগতি হয়েছে ৭২ ভাগ। কর্তৃপক্ষ জানিয়েছে রাজধানীর উত্তরার দিয়াবাড়ি থেকে আগারগাঁ পর্যন্ত প্রথম ধাপের কাজের অগ্রগতি হয়েছে ৮৯.৬১ ভাগ, আর দ্বিতীয় পর্যায়ে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত কাজের অগ্রগতি হয়েছে ৭০.৫৭%। আগামী বছর ডিসেম্বরে বাণিজ্যিকভাবে দেশের প্রথম বিদ্যুতায়িত ট্রেন সংযোগ চালু করতে দিনরাত কাজ করে যাচ্ছে কর্মীরা। এখন মূলত ইলেকট্রিক্যাল ও মেকানিক্যাল সিস্টেম রোলিং স্টক নির্মাণের কাজ চলছে, যার সমন্বিত কাজের অগ্রগতি ৬৭.০১%। এরই মধ্যে পরীক্ষামূলকভাবে চালানো হয়েছে মেট্রো রেল। এই প্রকল্প একনেকে অনুমোদন পায় ২০১২ সালের ১৮ ডিসেম্বর। প্রকল্পটি শেষ হওয়ার কথা ২০২৪ সালের ৬ জুন। এই প্রকল্পের দৈর্ঘ্য ২০.১ কিলোমিটার। মেট্রো রেল ঘন্টার গতিবেগ থাকবে ১০০ কিলোমিটার। উত্তরা থেকে মতিঝিল পৌঁছাতে সর্বোচ্চ সময় লাগবে ৪০ মিনিট। ঘন্টায় যাত্রী পরিবহন করতে পারবে ৬০,০০০। প্রকল্প ব্যয় প্রায় ২২,০০০ কোটি টাকা। বাংলাদেশ চতুর্থ শিল্প বিপ্লবে নেতৃত্ব দেবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। তিনি বলেন, বাংলাদেশ অন্য দেশ থেকে প্রযুক্তি আনার পরিবর্তে নতুন প্রজন্মের প্রযুক্তি উদ্ভাবনে বেশি আগ্রহী। রাজধানী বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের বিশ্ব সম্মেলনের ২৫তম আসরে এ কথা বলেন সজীব ওয়াজেদ জয়। আইসিটি দ্য গ্রেট ইকুয়ালাইজার প্রতিপাদ্য নিয়ে ঢাকায় শুরু হয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের বিশ্ব সম্মেলন। ৪ দিনের এবারের সম্মেলনের আয়োজক বাংলাদেশ। প্রথম দিনে দ্বিতীয় অধিবেশনে যুক্তরাষ্ট্র থেকে ভার্চুয়ালি যুক্ত হন সজীব ওয়াজেদ জয়। মিনিস্টারিয়াল কনফারেন্সে মূল প্রবন্ধ উপস্থাপনে তিনি বলেন, উন্নয়ন ও প্রবৃদ্ধি অর্জনে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনী শক্তি ব্যবহারের ক্ষেত্রে বাংলাদেশ বিশ্বে অনন্য উদাহরণ তৈরি করেছে। ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের ফলে বাংলাদেশের জিডিপি শুধু ভারত বা পাকিস্তানকেই নয়, চীনকেও ছাড়িয়ে গেছে। সরকার আইটি শিক্ষা ও প্রশিক্ষণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। বাংলাদেশের প্রায় সব স্কুলেই এখন শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন করা হয়েছে। সরকার ২ মিলিয়নেরও বেশি নাগরিককে
বিভিন্ন ধরনের আইটি প্রশিক্ষণও দিয়েছে। আর এভাবেই তথ্য প্রযুক্তি, বিজ্ঞান ও উদ্ভাবনের সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে একটি পরিপূর্ণ ডিজিটাল দেশে পরিণত হয়েছে বাংলাদেশ। তিনি আরো বলেন, প্রযুক্তি প্রসারে এখন চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ নিতেও প্রস্তুত বাংলাদেশ। খুব শীঘ্রই বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে তাল মিলিয়ে 5G সেবার নবযুগে প্রবেশ করবে এদেশ। চতুর্থ শিল্প বিপ্লবে নেতৃত্ব দেবে বাংলাদেশ। আমি বিশ্বাস করি এটি সম্পূর্ণ সম্ভব। আমরা জানি না পরবর্তী বড় প্রযুক্তিগুলো কি হতে চলেছে, তবে আমি প্রতিশ্রুতি দিতে পারি এর মধ্যে কয়েকটি প্রযুক্তি আসবে বাংলাদেশ থেকেই। আমাদের সেই সক্ষমতা আছে। আমরা কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই, ব্লকচেইন, ইন্টারনেট অফ থিংস, ন্যানো প্রযুক্তি, বায়োটেকনোলজি, রোবোটিক্স ও মাইক্রোপ্রসেসর এবং সফটওয়্যার ডিজাইনিংয়ে গুরুত্ব দিয়ে যাচ্ছি। বাংলাদেশের তথ্য প্রযুক্তি খাতের সম্ভাবনা তুলে ধরে এ খাতে বিনিয়োগে আগ্রহী দেশগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান সজীব ওয়াজেদ জয়। সম্মেলনে সশরীরের পাশাপাশি ভার্চুয়ালি অনেক দেশি বিদেশি বিশেষজ্ঞরা যুক্ত হচ্ছেন। রোববার শেষ হবে বিশ্ব সম্মেলন ওয়ার্ল্ড কংগ্রেস অন ইনফরমেশন টেকনোলজির 25তম আসর। নাফিজা দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জুলাই সেপ্টেম্বর মাসে হোঁচট খেয়েছে যুক্তরাজ্যের অর্থনীতি। এই প্রান্তিকে দেশটির প্রবৃদ্ধির হার দাঁড়িয়েছে 1.3%। মূলত সরবরাহ সংকটের কারণে দেশটির প্রবৃদ্ধির হার কমে গেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। দেশটির অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স জানিয়েছে, বিধিনিষেধ না থাকায় ব্রিটেনে ভোক্তা ব্যয় বেড়েছে, কিন্তু অর্থনীতির অন্যান্য খাতে নেতিবাচক ধারা অব্যাহত থাকায় ভোক্তা ব্যয় বৃদ্ধির প্রভাব সেভাবে পড়েনি। এদিকে টানা 6 মাস যুক্তরাজ্যের বাণিজ্যিক উৎপাদন কমেছে। এক জরিপে জানা গেছে, সরবরাহ সংকট সৃষ্টি, জ্বালানির মূল্য বৃদ্ধি ও কর্মী সংকটের কারণে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আজ শেষ হচ্ছে জাতিসংঘের জলবায়ু সম্মেলন COP26। 2 সপ্তাহের সম্মেলনে ইতিবাচক অগ্রগতির সম্ভাবনা দেখছে না জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। এর আগে বৈশ্বিক উষ্ণতা 1.5 তাপমাত্রার মধ্যে রাখার লক্ষ্যমাত্রা লাইফ সাপোর্টে রয়েছে বলে সতর্ক করেছেন তিনি। স্কটল্যান্ডের গ্লাসগোতে চলমান COP26 সম্মেলন শেষ হচ্ছে আজ। সম্মেলনের খসড়া প্রস্তাবে কার্বন নিঃসরণ কমানো, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি 1.5 ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখার ওপর জোর দেয়া হলেও এখনও আসেনি চূড়ান্ত কোনো সিদ্ধান্ত। সম্মেলনে এখন পর্যন্ত যে অগ্রগতি তাতে হতাশা প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। বলেছেন, কার্বন নিঃসরণ কমানোর গুরুত্ব এখনও অনুধাবন করতে পারছেন না বিশ্ব নেতারা। এ সময় COP26 থেকে বাস্তবসম্মত কোনো সমঝোতা না এলে সম্মেলনের পুরো প্রচেষ্টাই ব্যর্থ হবে বলে আশঙ্কা করেন জাতিসংঘ মহাসচিব। আমরা নিঃসন্দেহে সংকটময় মুহূর্ত পার করছি। আলোচনার শেষে আমাদের অবশ্যই ন্যূনতম লক্ষ্য অর্জনের প্রবণতা এড়াতে হবে, না হলে ব্যাপক হতাশার সৃষ্টি হবে। সব ক্ষেত্রে ভারসাম্যপূর্ণ উপায়ে প্রশমন, অভিযোজন এবং অর্থায়নের উচ্চাকাঙ্ক্ষা নির্ধারণে একমত হতে হবে আমাদের। এর আগে COP26 এর প্রেসিডেন্ট অলোক শর্মাও বলেন, সম্মেলন শেষ হওয়ার আগে একটি চুক্তিতে পৌঁছানোর সময় শেষ হয়ে আসছে। পরিবেশবাদীদের অভিযোগ, প্রতিবারের মতো এবারও মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছেন বিশ্ব নেতারা। ফাঁকা প্রতিশ্রুতি দিয়ে মানবতা রক্ষা হবে না। বিশ্ব নেতারা তাদের বিশ্বাস করার মতো কোনো প্রমাণ রাখতে পারেননি। একের পর এক মিথ্যা আশ্বাস দিয়েছেন শুধু। তাই আমি বলছি, আমরা আপনাদের বিশ্বাস করি না। বিজ্ঞানীরা সতর্ক করেছেন, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি 1.5 ডিগ্রি সেলসিয়াসে সীমাবদ্ধ রাখতে 2030 সালের মধ্যে কার্বন নিঃসরণ 45% হ্রাস করতে হবে এবং 2050 সালের মধ্যে সামগ্রিকভাবে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল অর্থনীতি স্বাধীনের আজকের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।